আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রথমবারের মতো আকার কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা ঘাটতির এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,64,000 কোটি, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 55তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশের নতুন বাস্তবতায় জাতীয় সংসদের বাইরে বিটিভির স্টুডিও থেকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে স্বস্তির জায়গা নেই বাংলাদেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো সংকোচনমূলক বাজেট দিল অন্তর্বর্তী সরকার। 7,000 কোটি টাকা কমিয়ে অর্থ উপদেষ্টা পেশ করলেন 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের 2,45,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 5,60,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি ও বাজেটের উন্নয়ন বরাদ্দের 2,30,000 কোটি টাকা খরচ করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট ও নানা অবকাঠামো নির্মাণে, আর বাকিটা সরকারি বিশেষ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্য। আগামী 3 বছরে আরো 15টি শিল্প অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,76,883 কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1 লাখ কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হবে আরো 22,000 কোটি টাকা। ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,99,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 19,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,21,000 কোটি। অনুদান না পেলে ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়। আর বিশাল এই ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য খাত থেকে আসবে 21,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ব্যাংকগুলো থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থ উপদেষ্টা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও অর্থনীতিতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, তাই কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 1.25% কমিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5.5%। আর বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে বাজেটের নেই নতুন উদ্যোগ। মূল্যস্ফীতির লক্ষ্য আগের সেই 6.5%। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। খরচ কমিয়ে নজিরবিহীন চমক দেখানো এই বাজেটকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্ব আর সীমাহীন চাপ তো সে কথা বলে না। অন্তর্বর্তী সরকারের বাজেট কেবল একটি হিসাবের অঙ্ক নয়, বরং নিরীক্ষার এক বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কতটা সাহস দেখাতে পারবেন অর্থ উপদেষ্টা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। দাম বাড়তে পারে রেফ্রিজারেটর, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন সহ বিভিন্ন গৃহস্থালী পণ্যের। তালিকায় আছে এলইডি বাতি, প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, টয়লেট সামগ্রী এবং আমদানিকৃত খেলনা। দাম বাড়তে পারে চা, কফি কাপ, প্লাস্টিক প্লেট এবং বাটির মতো পণ্যের। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপ সরঞ্জামের দাম বাড়বে কীটনাশক, সিমেন্ট, রড, বার ও অ্যাঙ্গেল, স্ক্রু, নাট ও বোল্ট, টাইলস, নির্মাণ কাজে ব্যবহৃত মার্বেল এবং গ্রানাইট, বোল্ডার এবং ব্যাটারি চালিত রিকশার দাম।
খরচ বাড়বে বিয়ে শাদী, সভা, সেমিনার আয়োজনের। তালিকায় আরও আছে হাঁস, মুরগি এবং পশুখাদ্য, ইলেকট্রনিক্স, গৃহস্থলী পণ্য, প্লাস্টিক, মোবাইল ফোন এবং টেক্সটাইল পণ্য, সিগারেট, বিড়ি ও জর্দা। যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে এলএনজি, জ্বালানি তেল, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, লবণসহ নিত্যপণ্য এবং আইসক্রিম। দাম কমতে পারে বাস, মাইক্রোবাসের। এছাড়া তালিকায় আরও আছে সংবাদপত্রে ব্যবহৃত নিউজ প্রিন্ট, মাটি এবং পাতার তৈরি তৈজসপত্র, ক্যান্সার, কিডনি এবং রক্তনালীর রোগের ঔষধসহ ৭৯টি পণ্য, আমদানিকৃত জুস, দেশে উৎপাদিত খেলনা এবং ক্রিকেট ব্যাট ও দেশে তৈরি সফটওয়্যার। ঘাটতির এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যা জিডিপির ৯%। বড় ধরনের পরিবর্তন এসেছে ন্যূনতম কর নির্ধারণে। উচ্চ মূল্যস্ফীতির এই সময় ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয় সীমা বাড়েনি। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা, যার মধ্যে মূল্য সংযোজন কর ২৭.৮%, আমদানি শুল্ক ধরা হয়েছে ১০.৩%, আয়কর থেকে আসবে ৩৬.৫%, সম্পূরক শুল্ক ধরা হয়েছে ১৩.৭%। আগামী ২ অর্থ বছরে গেজেটের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৫,২৫,০০০ টাকা। তবে এবার নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম করের পরিমাণ করা হয়েছে ১,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের এডিপি থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা কম। নতুন অর্থ বছরের বাজেটে খাতভিত্তিক বরাদ্দের মধ্যে শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কৃষি এবং পরিবহন ও যোগাযোগ সহ বেশ কয়েকটি খাত অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৬,৭৩১ কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে ১,১০,৬৫৭ কোটি এবং পরিবহন ও যোগাযোগ খাতে ৭১,৩৪৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাড়ছে ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা। পাশাপাশি জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫,২০,০০,০০০ টাকা বরাদ্দ রাখারও প্রস্তাবনা দেওয়া হয়েছে। ঘোষিত বাজেটে মৌলিক বিষয়ে গলদ রয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই। আর শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আর ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই বলেছে, ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যাংক নির্ভরতা আশঙ্কাজনক। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট স্বভাবতই আমার প্রত্যাশা সীমিত। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো কাছাকাছি আছে তা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যুক্ত করাই উদ্দেশ্য বলেও জানান তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐক্যমত্য তৈরির চেষ্টা হচ্ছে এবং তা সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি এতে অংশ নেন। গত ২০ মার্চ থেকে ১৯ মে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
বলার জন্য। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি, এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলার ঘটনায় আজও সেবা বন্ধ হাসপাতালটিতে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা অনেক সেবা প্রত্যাশী। টানা ৬ষ্ঠ দিনের মতো হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসক ও নার্সরা। সোমবারও হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারেননি কোনো সেবা প্রত্যাশী। হাসপাতালটির প্রধান ফটকের সামনে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা যায়। নোয়াখালী, গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা এসে ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গ্লুকোমার রোগী এবং আমার ছোট বাচ্চা, ওর ফলো আপ ছিল, কিন্তু আমরা এসে দেখি বন্ধ। প্রাইভেটে কোনো ওষুধ লিখতেছে না, আজকে আমার ডেট, এর মধ্যে আমার চোখের অবস্থা খারাপ, আইসা দেখি মেডিকেল বন্ধ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।